নমস্কার। সন্ধ্যের আড্ডায় আপনাদের আবার স্বাগত জানাই। আজকে কুয়াশার দশম পর্বে আমরা এক বিশেষ ধরনের অলৌকিক কাহিনী শুনব। আপনাদের মধ্যে কতজন পুনর্জন্মে বিশ্বাস করে বলুন তো? এর আগের জন্মে আমরা কি করেছি তা আমরা কেউই বুঝতে পারি না, কিন্তু কি হয় যদি আগের জন্মের কোনো পাপ আমাদের এ জন্মে এসে তাড়া করে? কুয়াশার দশম পর্বে আজ আমরা এমনই এক গল্প শুনব। লেখক পার্থ চট্টোপাধ্যায়ের কলমে জাতিস্বর। পার্থ চট্টোপাধ্যায় একজন স্বনামধন্য লেখক। আসাম এবং বাংলায় ওনার বহু বই বিখ্যাত হয়েছে। ওনার বিখ্যাত গল্প হতাশ হবেন নাকে ইংরেজিতেও অনুবাদ করা হয়েছে। ওনার কিছু সুবিখ্যাত বই হলো অশ্বত্থামা হত, যখন যৌবন, এ জীবন ধন্য করো ইত্যাদি। আজকের গল্পটি আমরা নিয়েছি নির্মল পাবলিশিং থেকে প্রকাশিত দুই বাংলার 100 ভূতের বাস্ক থেকে। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য কেয়া পণ্ডিতকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প, জাতিস্বর। কুম্ভ মেলার ওপর একটি বই লেখার জন্য প্রকাশক আমাকে এবার হরিদ্বারের কুম্ভ মেলায় পাঠিয়েছিলেন, সমস্ত খরচা দিয়ে। ভ্রমণ কাহিনীর লেখক হিসেবে আমার যথেষ্ট নাম আছে। আমার আসল নাম সমীরণ রায়। মুসাফির ছদ্মনামে লিখে থাকি। আমার সাম্প্রতিক বই স্বর্গের দরজায় অল্প দিনের মধ্যেই এই বইটির 4টি সংস্করণ হয়েছে। বইটি মানসরোবরের ভ্রমণের ওপর লেখা। আগে পোস্টাল বিভাগে কেরানির চাকরি করতাম। বই লিখে 2 পয়সা ঘরে আসায় এখন চাকরি ছেড়ে দিয়েছি। পাঠকেরা এখন বেশ চালাক হয়ে উঠেছে। তারাও বহু দেশ বিদেশে ঘোরেন। ভ্রমণ কাহিনীতে কোথাও ভুল থাকলে তারা এসে খ্যাঁক করে চেপে ধরেন। কাজেই সবসময় ঘোরাঘুরির মধ্যেই থাকতে হয়। কুম্ভ মেলা নিয়ে কী লিখব মোটামুটি ঠিক করে ফেলেছি। অমৃত কুম্ভে সাধুসঙ্গ, সাধুদের ব্যাপারটা নিয়ে বেশি করে লিখব। আমাদের লেখকদের বাজারের কথাও ভাবতে হবে। কুম্ভ মেলার ওপর হয়তো আরও বই বেরোবে। কাজেই আমাকে একটা নতুন দিক বেছে নিতে হবে। যাবার সব উদ্যোগ ও আয়োজনা করেছি। ভারত সেবাশ্রম সঙ্গে থাকবো ঠিক হয়েছে। তীর্থে গিয়ে বরাবর ওদের ওখানেই উঠি। 2টি বাংলা কথা বলে বিদেশ বিবইতে ভীষণ তৃপ্তি লাগে। তাছাড়া ওরা লেখক বলে আমাকে বেশ খাতির যত্নও করে। একটা পুরো ঘরই ছেড়ে দেন। আমি কুম্ভে যাচ্ছি, কোথা থেকে এই খবর পেয়ে অধীরদা আমায় এসে ধরলেন। সমীর, তোমার বৌদি শেষ মুহূর্তে বায়না ধরেছে কুম্ভে যাবে। আমি তো কোথাও কোনো থাকার জায়গার ব্যবস্থা করতে পারছি না। তুমি লেখক মানুষ, তোমার আলাদা খাতির। যদি দাদা বৌদিকে একটু সাহায্য করো। দেখুন, আমি আপনাদের কথা দিতে পারছি না, তবে মহারাজদের অনুরোধ করব। আর আমি যদি একটা ঘর পাই, না হয় ভাগাভাগি করে নেব, আপনাদের যদি অসুবিধা না হয়। না না, অসুবিধা যা হবার তোমারই হবে। তবু তুমি যে ভরসা দিচ্ছ এটুকুই যথেষ্ট। ভগবান তোমার ভালো করবেন। তুমি অমিতের বন্ধু ছিলে। তোমাকে ছোটবেলা থেকে নিজের ভাইয়ের মতোই দেখি। এইখানে অধীরদার সঙ্গে আমার সম্পর্কের কথা বলে রাখি। অধীরদা আমাদের গ্রামের ছেলে, আমাদের পাড়াতেই বাড়ি। আমার কলেজ জীবন পর্যন্ত দেশের বাড়িতেই কেটেছে। অধীরদার ভাই অমিত আমার স্কুলের সহপাঠী ছিল। শুধু সহপাঠী বললে ভুল হবে, অমিত ছিল আমার প্রাণের বন্ধু। পড়াশোনাতে খুব ভালো ছিল। বরাবর স্কুলের পরীক্ষাতে সে ফার্স্ট আসতো। ওর সঙ্গে আমার সবচেয়ে বড় মিল এইখানে যে দুজনেই সাহিত্য চর্চা করতাম। লিপিকা বলে একটি হাতে লেখা ম্যাগাজিন বের করেছিলাম দুজনে। অধীরদা অমিতের আপন দাদা নয়, বৈমাত্রিক দাদা। অমিতের বাবা অমিতের ছেলেবেলাতে মারা যান। অধীরদা কলকাতায় চাকরি করতেন, মাঝে মাঝে দেশে আসতেন। তবে অমিতের বাবা বেশ মোটা সম্পত্তি রেখে গিয়েছিলেন। পুকুর, বাগান, তাছাড়া বাড়ির একটা অংশ ভাড়া দেওয়া ছিল। ওর থেকে চলে যেত। কিন্তু অমিত যখন স্কুল ফাইনাল দেবে, সে সময় এক অসুখ করে ধরল ওকে। দুরারোগ্য নাকি সেই অসুখ। কিছুদিন পর ওর দাদা, মানে এই অধীরদা, ওকে কলকাতার হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। সেখানেই অমিত মারা যায়। কিছুদিন পরে অমিতের মায়েরও মৃত্যু হয়। অমিতের কথা আমি জীবনেও কোনো দিন ভুলিনি।
এই যে আমি আজ এত নামজাদা লেখক হয়েছি, এর পেছনে আমার ছেলেবেলার ছিল অমিতের প্রেরণা। আমরা দুজনেই দুজনকে নানাভাবে প্রেরণা যোগাতাম। গ্রামের সঙ্গে সম্পর্ক চুকিয়ে আমি কলকাতায় চলে আসি। তারপর জীবন সংগ্রাম, সব শেষে এই পুরোপুরি লেখক জীবন। কিন্তু কলকাতায় পাকাপাকিভাবে চলে এলেও আমার গ্রামের লোকেরা আমার সঙ্গে যোগাযোগ রাখেন। আমি এখন নামী লেখক, এটি গ্রামের লোকেদেরই গর্ব। অধীরদার সঙ্গেও মাঝে মাঝে দেখা হয়। অধীরদা আমার এলাকাতেই থাকেন। কখনো বাস স্ট্যান্ড, কখনো বাজারে দেখা হয়। মাঝে মাঝে আমার বাড়িও আসেন। নতুন বই বেরোলে এক কপি চেয়ে নিয়ে যান। অধীরদার মধ্যে দিয়ে আমি ছেলেবেলার মৃত বন্ধুর স্মৃতি বাঁচিয়ে রেখেছি। কুম্ভে গিয়ে ঈশ্বরের কৃপায় খুব একটা অসুবিধা হলো না। ট্রেনে একদল বাঙালির সঙ্গে আলাপ হয়ে গেল। এদের মধ্যে একজন মুসাফির বলে আমায় চিনে ফেললেন। তারপর যা হয় আর কি, নানা প্রশ্ন। আচ্ছা, কেদার বদ্রীতে সেই যে আশ্চর্য সাধু, যিনি নাকি খালি গায়ে সারা বছর ওই ঠান্ডার মধ্যে তপস্যা করেছেন, তার ব্যাপারটা কি সত্যি? আচ্ছা, মানুষটা এবারে খচ্চরের পিঠ থেকে পড়ে গিয়ে আপনি যেভাবে গুরুতর আহত হয়েছিলেন, তাকে বেঁচে উঠলেন কি করে? কুম্ভর ওপর বইতে আমাদের কথা লিখবেন তো? সব প্রশ্নের জবাব দিয়ে হই হই করতে করতে সারা পথ যাওয়া গেল। অধীরদা আর বৌদিকে ওরাই নিয়ে গেলেন। এক ধর্মশালায় ওরা থাকবেন। যতজনের জন্য বলা ছিল ততজন আসেনি। অঢেল জায়গা। আমায় বললেন, আপনিও চলুন দাদা। না না, আমাকে বাদ দিন, সেবার সময় সাধুরা দুঃখ পাবেন শেষ মুহূর্তে না গেলে। হরিদ্বারে নেমে অধীরদাকে বিদায় দিলাম। ওদের ঠিকানা নিয়ে নিলাম। কুম্ভের প্রধান স্নানে তখনও 3 দিন বাকি। সারা শহর জনারণ্যে পরিণত হয়েছে। সারি সারি তাঁবু পড়েছে। এক একটি আখড়ার সাধু এক একটা শিবির তৈরি করেছেন। তাদের পতাকা উঠছে। প্রায় নানান ধরনের ধর্মীয় শোভাযাত্রা বেরোচ্ছে। আমি খুঁজে বেড়াচ্ছি সাধু, বিচিত্র সাধু। সংগ্রহ করছি তাদের জীবন কথা। কত হঠযোগী সাধুকে দেখলাম। মাটির নিচে ধ্যানস্থ হয়েছিলেন বেশ কিছুদিন। কেউ গর্ত করে শুধু মুখটা বার করে আছে, কেউ ঊর্ধ্ববাহু হয়ে তপস্যা করছে। একজনকে দেখলাম এক পায়ে দাঁড়িয়ে আছেন 3 মাস। সেদিন ভোরে হরকি পৌড়ি ঘাটের কাছে যাচ্ছি। হঠাৎ দেখি কয়েকজন গাট্টা গোট্টা সাধু ছড়ি ঘোরাতে ঘোরাতে আসছেন আর বলছেন, তোর অটো, তোর অটো। সামনে যারা পড়ছে তারা বেধড়ক ছড়ির বাড়ি খাচ্ছে। আমাকে ছড়ি দিয়ে মারতেই আমি ছড়ি আঁকড়ে ধরলাম। বললাম, খবরদার। সঙ্গে সঙ্গে গোটা চারেক সাধু ঝাঁপিয়ে পড়লাম ওর ওপর। আমার কাঁধের ঝোলা মাটিতে পড়ে গেল। এক ধাক্কায় আমি মাটিতে পড়ে গেলাম। ছড়িদার সাধুদের পিছন পিছন ঘোড়ায় চেপে একজন সৌম্য দর্শন তরুণ সাধু আসছিলেন। তিনি তাড়াতাড়ি ঘোড়া থেকে নেমে এসে আমায় তুললেন। আমার ডায়েরিটা পড়ে গিয়েছিল। তিনি সেটি তুলে 2-1টি পাতা উল্টে আমার হাতে তুলে দিয়ে পরিষ্কার বাংলায় বললেন, আপনি কি বাঙালি? আমি উঠে দাঁড়িয়ে বললাম, আপনি কে? আমার পরিচয় পরে দেব। আমি দুঃখিত, আমার লোকেরা বাড়াবাড়ি করে ফেলেছে। আপনি যদি কিছু মনে না করেন, আমার আখড়ায় আসুন, আমি বাধিত হব। কোথায় আপনার আখড়া? কঙ্খলে ছোট মহারাজের শিবির, বললেই সবাই দেখিয়ে দেবে। আজ বিকেলে আপনার জন্য অপেক্ষা করব। আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। ওই সাধুকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে, অথচ মনে করতে পারছি না। কণ্ঠস্বরটা একদম চেনা, কিন্তু দাড়ি গোঁপ ও চটার আড়ালে কেই ছোটে মহারাজ। পরিষ্কার বাংলায় কথা বললেন। আমি তো সাধুদের নিয়েই লিখতে এসেছি। আমার তহবিলে একটি বিচিত্র সাধুর অভিজ্ঞতা জমা পড়ল। মনে মনে খুশি হলাম এই জন্য। কঙ্খলে ছোট মহারাজের আখড়া বলতে সবাই দেখিয়ে দিল। সারি সারি তাঁবু, সামনে তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছেন 2 ভীম দর্শন সাধু। পরিচয় দিতেই আমাকে ওরা ছোট মহারাজের কাছে নিয়ে গেলেন। মহারাজ খালি গায়ে একটি খাটিয়ার ওপর বসেছিলেন। পরনে গেরুয়া কৌপিন, এক মুখ দাড়ি। বয়স বড়জোর 30-35 হবে, কিন্তু কণ্ঠস্বর পরিচিত। আমায় সাধুজি বাংলায় বললেন, আপনার নাম কি? সমীরণ রায়। কি করেন? লেখক। মুসাফির আমার ছদ্মনাম। বাড়ি কোথায়? গাইঘাটা। এখন কলকাতায় CIT বিল্ডিংয়ে থাকি।
তোমাকে এক নজরেই চিনেছিলাম সমীরণ, তবু সন্দেহ ছিল, সেজন্য ডেকে পাঠিয়েছিলাম। তোমার দু একটা বইও আমি পড়েছি। কেমন আছো সমীরণ? আপনাকে তো ঠিক তোমার ছোটবেলার বন্ধু অমিতকে মনে পড়ে সমীরণ? সেই গাইঘাটা স্কুলে আমাদের দিনগুলো, স্কুল পালিয়ে বনগার মতিমহল সিনেমায় পথের পাঁচালী দেখতে যাওয়া, মাটি কোমড়ার জঙ্গলে পাখির শিকার, সেই লিপিকা পত্রিকা। একটা বজ্রপাত হলেও আমি এতটা চমকাতাম না। কি বলছেন আপনি? অমিত তো মারা গিয়েছে আজ থেকে 35 বছর আগে। আশ্চর্য, এ তো অমিতেরই হাসি, এই কণ্ঠস্বর তো অমিতেরই। তাহলে কি সাধু অমিতের প্রেতাত্মা? হ্যাঁ, আমি মারা গিয়েছিলাম, এ কথা সত্যি। কিন্তু আমার আবার পুনর্জন্ম হয়। আমি জন্মাই সাহারানপুরের এক চাষি পরিবারে, কিন্তু জ্ঞান আবার সঙ্গে সঙ্গেই আগের জীবনের সমস্ত কথা আমার মনে পড়তে থাকে। এমনই একদিন আমি নিজের মনে কথা বলতে গিয়ে দেখি আমি বাংলা কথাও বলতে পারছি। ফটো প্রিন্টিংয়ের সময় তুমি নিশ্চয়ই দেখেছো যে একসঙ্গে পুরো প্রিন্টটা হয় না, একটু একটু করতে করতে কাগজের ওপর ইমেজটা স্পষ্ট হয়ে ওঠে। যত বড় হতে থাকি, পূর্বজন্মের কথাগুলো একটু একটু করে আমার ব্রেনের মধ্যে স্পষ্ট হতে থাকে। অবশেষে 15 বছর বয়স তখন একদিন আমার সব কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় আমার বইমাত্রে ওর দাদা অধীর কিভাবে নিরাময়ের নামে আমাকে খুন করেছে। আপনাকে মানে অমিত খুন হয়েছিল বলছেন কি? তা নয় তো কি, হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে আনলেও অধীর তা আমাকে হাসপাতালে ভর্তি করেননি, বাড়িতেই রেখে দেয়। মাকে বোঝায় হাসপাতালে সিট পাওয়া যাচ্ছে না, পাড়ার এক হাতুড়ে ডাক্তারকে নিয়ে লোক দেখানো চিকিৎসা করে। আমি খিদের জ্বালায় চেঁচাতাম, আমার ওষুধ জুটত না। মা মাঝে মাঝে আসতো আমায় দেখতে, কান্নাকাটি করে ফিরে যেত। মা তার গয়না বিক্রি করে অধীর তার কাছে টাকা তুলে দিয়েছিল চিকিৎসার জন্য, কিন্তু দাদা সব খেয়ে ফেলে। এইভাবে আমার মৃত্যু হয়। দাদা চেয়েছিল আমি মারা গেলেই সমস্ত সম্পত্তির মালিক হবে সে। আমার মৃত্যুর পর আমার অসুখের বাবদ মোটা টাকা খরচা হয়েছে এই কথা বলে দাদা মার কাছ থেকে সম্পত্তির একটা অংশ নামমাত্র টাকায় লিখিয়ে নেয়। এরপর মাকে বাকি অংশ লিখে দেবার জন্য ক্রমাগত প্রলোভন দেখাতে থাকে। অবশেষে রোগে শোকে মায়েরও মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর আমি আবার জন্ম নিই সাহারানপুরে। 16 বছর বয়সে আমি যখন প্রথম আমার পূর্বজন্মের ছবিটা চোখের সামনে দেখতে পেলাম, তখন প্রতিশোধ নেবার স্পৃহায় আমি কলকাতা ট্রেনে চেপে বসলাম। কিন্তু সেই ট্রেনে গঙ্গাসাগরে যাচ্ছিলেন বড়ে মহারাজ। ইনি নিম্বার্ক সম্প্রদায়ের সন্ন্যাসী, বছরের বেশিরভাগ সময় উত্তরকাশীতে থাকেন। আমি সমস্ত সংকল্প ত্যাগ করি, তার সঙ্গে গঙ্গাসাগরে যাই। সেখানেই আমার দীক্ষা হয়। তারপর থেকে প্রায় 20 বছর ধরে আমি সন্ন্যাসী জীবনযাপন করছি। কিছুদিন আগেই বড়ে মহারাজ দেহ রেখেছেন। আমি মঠের অধিপতি, কিন্তু এত বছর পরেও আমার পূর্বজন্মের কথা মনে পড়ে। বিশেষ করে তোমার কথা, দুর্গার কথা, বিমানের কথা। দুর্গা কি করছে এখন? রেলে চাকরি করে। আর অধীরদার সঙ্গে দেখা হয়? হয়, এই তো অদিতার সঙ্গে একসঙ্গেই কুম্ভে এসেছি। অধীরদা এসেছে? হ্যাঁ, অধীরদা ও বৌদি দুজনেই এসেছে। আমি যখন মারা যাই তখন অধীরদা বিয়ে করেননি, বৌদিকে দেখিনি আমি। সমীরণ, অধীরদাকে আমার কাছে নিয়ে আসতে পারো? নিয়ে আসবো কেন? বলেছিলাম এখন আমার খুব অনুতাপ হয় সেই জন্য। পরদিনই অধীরদা ও বৌদিকে বলেছিলাম এক বিচিত্র সাধুর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিতে চাই। ও বাঙালি না, তবে বাংলা ভালো বলেন। তুমি কি করে চিনলে? আমার কাজ তো সাধুদের সঙ্গে মেলামেশা করা। আমি সেদিনই অধীরদাকে নিয়ে ছোট মহারাজের আখড়ায় নিয়ে এলাম।
আমার সেই সময় একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই থাকতে পারিনি। হয়তো কিছুক্ষণ থাকতাম, কিন্তু শুনলাম মহারাজ ধ্যানে বসেছেন, 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। অধীরদা ও বৌদিকে বসিয়ে রেখে আমি চলে এসেছিলাম। খুব ভয় ভয় কেটেছিল রাতটা। কাজটা কি ঠিক করেছি? একেবারে বাঘের মুখে ছেড়ে দিয়েছি তাদের। পরদিন ভোরবেলা অধীরদার কাছে যেতেই অধীরদা বললেন, ও খুব ভালো লোক সাধু মহারাজ, মনে হলো কতদিনের চেনা। হাসিটা দেখে কি বলবো ভাই সমীরণ, মনে হচ্ছিল ঠিক যেন অমিত। বৌদি বললেন, আমি তো অমিত ঠাকুরপোকে দেখিনি, কিন্তু মনে হচ্ছিল খুব আপনার লোক। আমি তো দীক্ষা নেওয়ার জন্য তৈরি। সাধু মহারাজ বলেছেন 14 তারিখ ভোরে পূর্ণকুম্ভে স্নান করিয়ে দীক্ষা দেবেন। তুমিও চলো না ভাই, সাধু মহারাজের সঙ্গে গেলে স্নানের কোনো অসুবিধা হবে না। আমার কোথায় যেন খটকা লাগছিল। মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে, ভয়ানক একটা কিছু। আমি বললাম, অধীরদা, কাল রাতে আমি চলে আসবো আপনাদের ওখানে, আর আমিও থাকবো আপনাদের সঙ্গে। আর একটা কথা বলি অধীরদা, অনেক সাধুর সঙ্গে মিশে আমার এই ধারণা হয়েছে যে সব সাধুই কিন্তু সাধু নয়, তাদের মধ্যে অনেক ভণ্ড সাধুও থাকে। তারা নানা ম্যাজিকের সাহায্যে নানা মিথ্যে কথা বলে ধাপ্পা দিয়ে আমাদের প্রতারিত করে। আপনি সত্যি করে বলুন তো অধীরদা, ছোট মহারাজের মধ্যে তেমন কি কিছু দেখেছেন যাতে তাকে প্রতারক বলে মনে হতে পারে? কই না তো, আমার তো খুব ভালোই লাগলো ওকে, ঠিক ছোট ভাইয়ের মতো। এমন কি হতে পারে যে ছোট মহারাজ আমাদেরই পরিচিতদের মধ্যে কেউ সাধু হয়ে বেরিয়ে গিয়েছে? না সমীরণ, আমার জানাশোনার মধ্যে কেউ সাধু হয়নি। তুমি এ কথা বলছো কেন? না, এমনি। পূর্ণকুম্ভের স্নানের দিন শেষ রাতে আমরা বেরিয়েছি। আমাকে দেখে ছোট মহারাজ অবাক। আমাকে বললেন, তুমিও যাবে নাকি? হ্যাঁ। তোমাকে বলে রাখি সমীরণ, তুমি এসো না। কেন? বিপদ হতে পারে। কিসের বিপদ? এত মানুষ, এত ভিড়, কুম্ভে দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু নয়। না, আমি যাব। অধীরদা আমার সঙ্গে এসেছেন, তাদের নিরাপত্তাও আমার দেখা দরকার। সত্যি কথা বলুন, কে আপনি? ছোট মহারাজ আমার দিকে চলন্ত দৃষ্টিতে তাকায়। সে দৃষ্টি দেখে আমি শিউরে উঠলাম। প্রচণ্ড ভিড়ের মধ্যেও পায়ে পায়ে আমরা এগিয়ে চলছি। সরু ব্রিজের মুখে এসে শুনলাম রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে আছি। সামনে ছোটে মহারাজ, সঙ্গে প্রচুর শিষ্য, তার মধ্যে অধীরদা, বৌদি ও আমি। পিছনে অসংখ্য মানুষ। হঠাৎ শুনলাম রাস্তা খুলে দিয়েছি। হঠাৎ দেখি ছোট মহারাজের 3-4 জন শিষ্য অধীরদার বৌদিকে দিল এক প্রচণ্ড ধাক্কা। সেই ধাক্কায় তারা পড়ে গেল মাটিতে। তারপর পিছন থেকে হুড়মুড় করে বাঁধ ভাঙা বন্যার মতো একটা চাপ এলো। সামনের আরও কিছু লোক মাটিতে পড়ে গেল। এক প্রচণ্ড ধাক্কায় আমিও ছিটকে পড়েছিলাম, কিন্তু কে একজন যেন বলিষ্ঠ হাতে আমায় ধরে ফেলল। ছোট মহারাজের গলার স্বর, বলেছিলাম না আজ বেরিও না, আজ বড় ভয়ানক দিন। উন্মুক্ত জনতা প্রাণ ভয় পালাতে যাচ্ছে, ধাক্কা এড়োতে যাচ্ছে, কিন্তু আবার প্রচণ্ড ধাক্কায় মাটিতে পড়ে যাচ্ছে। তাদের দেহের ওপর দিয়ে চলে যাচ্ছে হাজার হাজার মানুষ। সেই প্রবল বাহু আমাকে ডানা দিয়ে আড়াল করা পাখির শাবকের মতো নিরাপদ জায়গায় নিয়ে এলো। আমি বললাম, অধীরদা কোথায়? বৌদি কোথায়? কুম্ভে স্নান করতে এসে মৃত্যু হলে তাদের অক্ষয় স্বর্গবাস হয়। তাহলে আমায় বাঁচালেন কেন? তুমি যে আমার বন্ধু সমীরণ। যাও, কাছেই ব্রহ্মকুণ্ড, তুমি স্নান করে এসো। ছোট মহারাজ এই বলে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। সেদিন 200 মানুষের মৃতদেহের ভিড়ে অধীরদা ও বৌদির মৃতদেহ আমি শনাক্ত করেছিলাম। এক নিমেষের মধ্যে সমস্ত কিছু ঘটে গেল। এর জন্য তো আমি প্রস্তুত ছিলাম না। পরদিন আমি ছুটে গিয়েছিলাম ছোট মহারাজের আখড়ায়। গিয়ে দেখি শিবির নেই। শুনলাম পুণ্যস্নান শেষ হবার সঙ্গে সঙ্গে ছোট মহারাজ তার শিষ্যদের নিয়ে হিমালয়ের দিকে চলে গিয়েছেন।
শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।